রোলিং এর ইতিহাসে যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাবো যে এটা মোর দ্যান 500 ইয়ার্স একটা পুরানো টেকনোলজি। 500 বছর আগে থেকে বা তার চেয়েও বেশি আগে থেকে এই রোলিং প্রসেস ব্যবহার করে আসতেছে মানব জাতি এবং ব্যবহার করা হয় সেটা কিন্তু আকার রোলিং এর জন্য বিভিন্ন রকমের মেটেরিয়ালস, শুধু মেটাল না, মেটেরিয়ালস রোলিং করে থাকি। আগেকার দিনে কিন্তু এরকম আগেকার দিনে আগেকার দিনে যেটা ছিল, এই দুইটা প্রথম দিকে একই রোলিং মিল ব্যবহার করা হয়েছিল। কি জন্য করা হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো। যে পৃথিবীতে আদি প্রথমে মানুষ যে মেটালটা ব্যবহার করা শুরু করেছিল সেটা হচ্ছে গোল্ড। কেন গোল্ড? কারণ এই গোল্ডটা আদিকালে এই গোল্ড গুলো পাহাড়ের পাদদেশে ভ্যালিতে টুকরা টুকরা পিওর ফর্মে পড়ে থাকতো। এগুলো ব্যবহার করার মতো পরিবেশ, ইচ্ছা বা পারপাস তখন মানুষের জানা ছিল না। পরবর্তীতে যখন জানলো, এবং একটা মজার ঘটনা হচ্ছে পিওর গোল্ড এটা কিন্তু খুবই খুবই ডাক্তারি। আয়রন বলো, পিওর আয়রন তার চেয়ে অনেক অনেক গুণ ডাক্তারি হচ্ছে পিওর গোল্ড। পরবর্তীতে সিলভার রোলিং করার জন্য পিওর সিলভারও অনেক সফট। এইসব জিনিসগুলো আসলে তোমরা জানো যে অর্নামেন্ট ব্যবহারে বানানোর জন্য ব্যবহার করা হতো আজকালে। এই গোল্ড এবং সিলভারকে প্রথমে রোলিং করার জন্য বিশেষ করে বিশেষ করে থিকনেস কমানোর জন্য, লেন্থ বাড়ানোর জন্য এই গোল্ডের যে লাম্প এগুলোকে রোলিং করা হতো, সিলভারের লাম্পকে রোলিং করা হতো। প্রথম দিকে যে রোলিং করা হতো সেই রোলিংটা আসলে ম্যানুয়াল রোলিং ছিল। এখনো তোমরা যদি স্বর্ণকারের দোকানে যাও, গোল্ডের দোকানে যদি যাও, সেখানে যে গোল্ডের পাত গুলো তারা ম্যানুয়াল ছোট ছোট রোলার রোলিং আছে, রোলার আছে, ছোট ছোট রোলার। সেই পাত গুলো তারা আরো প্রথমে তারা কাস্টিং করে, ছোট্ট মোল্ডে কাস্টিং করে, তারপর হাতুড়ি দিয়ে হালকা একটু পিছিয়ে নিয়ে তারপরে এই স্ট্রিপ মিল, যে রোলিং ছোট্ট ছোট্ট রোলিং মিল এর ভিতরে পাস করায় এবং ম্যানুয়ালি পাস করায়। পরবর্তীতে কমার্শিয়ালি যখন ম্যানুয়ালের পরে ডিমান্ড বেড়ে যাচ্ছে এবং শুধু গোল্ড না, সিলভার না, আরো কিছু বিশেষ করে ব্রাশ এবং ব্রোঞ্জ, এগুলো পর্যায়ক্রমে মানুষ এক্সট্রাকশন শিখলো, কাস্টিং শিখলো, তখন সেই প্রোডাক্টটা কমার্শিয়ালি যদি রোলিং করার প্রয়োজন হতো তখন তারা ম্যানুয়ালি এত পারতো না, ম্যানুয়ালি সম্ভব হতো না, তখন এটা তারা ওয়াটার মিল ব্যবহার করলো। তোমরা লন্ডনের ব্রিজের নাম শুনে থাকবা। লন্ডন ব্রিজ, যে থেমস রিভারের উপরে যে ব্রিজটা, এই ব্রিজের কিন্তু দুইটা পার্ট। এখনো পর্যন্ত বড় বড় জাহাজ যদি আসে এই দুইটা পার্টকে কিন্তু জাস্ট পাওয়ার ড্রাইভের এই রোলিং, এই কি বলে, ব্রিজের দুইটা পার্ট খাড়া হয়ে যায়, লাগানো অবস্থা থেকে আস্তে 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 এটা খাড়া হয়ে যায়। এটা বল বিয়ারিং সিস্টেম, গিয়ার সিস্টেম দিয়ে এইভাবে করেছে। প্রথম দিকে এই যে ব্রিজটা
খাড়া করে দিত, আর বড় বড় জাহাজগুলো এই এই পথ দিয়ে বেরিয়ে চলে যাওয়ার সুযোগ পেত। প্রথম দিকে কিন্তু এটা ওয়াটার মিল দিয়ে চলতো। এর পরবর্তীতে ওয়াটার মিলের পরে মানুষ আরেকটু জ্ঞান অর্জন করলো, টেকনোলজি চলে আসলো, স্টিম পাওয়ার। কয়লা পুড়িয়ে কয়লা পুড়িয়ে হিট হিট দিয়ে ওয়াটার বয়েল, ভেপার, হাই প্রেশার, সে ওয়াটার থেকে স্টিম তৈরি হলো। সেই স্টিমের হাই প্রেশার দিয়ে রোলিং মিল গুলো চালানো হতো। আসলে যে প্রসেসই বলো না কেন, ম্যানুয়াল থেকে শুরু করে ওয়াটার মিলস এবং স্টিম পাওয়ার, এটা দিয়ে আজকের দিনের ওই বাংলাদেশের বিএসআরএম আর আবুল খায়ের কথা চিন্তা করো। একটা মিল থেকে প্রত্যেক বছরে 1 মিলিয়ন টন রড তৈরি হচ্ছে। 8 লাখ 8 লাখ টনস অফ ঢেউটিন তৈরি হচ্ছে আবুল খায়ের গরু মার্কা যে ঢেউটিন। ঢেউটিনের যে কারখানা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় এবং টোটাল বাংলাদেশে যে ঢেউটিন তৈরি হয়, যত কোম্পানি আছে তৈরি করে, সেই কোম্পানি 45% সমস্ত কোম্পানি মিলে 45% ঢেউটিন তৈরি করে। আর একা আবুল খায়ের গরু মার্কা ঢেউটিন, এই ফ্যাক্টরিটায় তৈরি হয় 55% বাংলাদেশের ডিমান্ডের 55% শুধু তৈরি হয় একটা মিল থেকে। তো বুঝতেই পারছো তো কি পরিমাণ, এবং অ্যাবাউট 7-8 লাখ টন অফ ঢেউটিন তৈরি হয় একটা মিল থেকে। তাহলে এটা কি সম্ভব একটা স্টিম পাওয়ার দিয়ে আর ওয়াটার মিল দিয়ে? আসলে সম্ভব না। পরবর্তীতে যেটা আসলো ইলেকট্রিক্যালি ড্রাইভেন রোলিং মিল আসলো। এখন পর্যন্ত ইলেকট্রিক্যাল এই যে এনার্জি, এটা দিয়ে আসলে রোলিং কাজ চলতে। এটা তোমাদের শীত পরে থেকে বলেছিলাম যে রোলিং আসলে অত্যন্ত কম খরচে মেটাল শেপিং একটা টেকনিক। বলা যায় যে সবচেয়ে কম খরচে রোলিং মিলের প্রোডাক্ট তৈরি হয় সবচেয়ে কম খরচে। এই একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে যে এটা থিকনেস আধা মিটার। তার মানে মনে করো যে অ্যারাউন্ড 20 ইঞ্চ থিকনেসের প্রোডাক্ট বানানো সম্ভব রোলিং করে। আবার সাথে সাথে যদি ছোট প্রোডাক্টের কথা চিন্তা করো, রোলিং করে ফিউ মাইক্রন, তোমরা অ্যালুমিনিয়াম ফয়েল দেখে থাকবা অনেক সময় ফাস্টফুডের দোকানে, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তাদের খাবারগুলো ঢেকে দেয়, র্যাপিং করে দেয়। সেই অ্যালুমিনিয়াম ফয়েল গুলো কিন্তু ফিউ মাইক্রন থিকনেস, মিলিমিটার না, ফিউ মাইক্রন। এইটা হচ্ছে রোলিং এর ডাইভার্সিটি। এটা অত্যন্ত মোটা থেকে শুরু করে অত্যন্ত চিকন প্রোডাক্ট বানানো সম্ভব। আর কি সম্ভব? যে আমরা স্টক মেটেরিয়াল ব্যবহার করব, সেই স্টক মেটেরিয়ালটা, তোমরা যদি গোল্ডের কথা চিন্তা করো, এখানে 100 কিলোমিটার, এখানে আমরা কমার্শিয়াল কথা বলতেছি, কমার্শিয়ালি যে রোলিং মিল গুলো ব্যবহার করা হয় সেটা। কিন্তু যদি এখনো গোল্ডের দোকানগুলোতে যদি রোলিং মিলে ব্যবহার হয়, সেই রোলিং মিলে কিন্তু দেখা যায় যে আধা গ্রাম হচ্ছে তাদের স্টক মেটেরিয়াল। সেই আধা গ্রাম স্টক মেটেরিয়ালটা তারা রোলিং হয়। যাই হোক, এখনকার দিনের যে তোমার কমার্শিয়াল এবং ভেরি অ্যাডভান্স রোলিং মিল, সেই জায়গায় 100 কিলোমিটার একটা সিঙ্গেল পিসের প্রোডাক্ট তৈরি করা সম্ভব। 100 কিলোমিটার লম্বা কন্টিনিউয়াস তৈরি হয়ে যাচ্ছে। 100 কিলোমিটার লম্বা প্রোডাক্ট
তৈরি করা সম্ভব, সেক্ষেত্রে দেখা গেছে যে 30 টনের একটা স্টক মেটেরিয়াল। এইরকম যে রোলিং মিল গুলো আছে, সেই সমস্ত রোলিং মিলে কিন্তু আসলে পায়ে হেঁটে বা কারে তারা চলাচল করে না, সাধারণত ইনসাইডে কন্টিনিউয়াস ট্রেন চলতে থাকে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মালামাল ক্যারি করা, কর্মকর্তা প্লাস হচ্ছে যে ওয়ার্কারদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য ট্রেন ব্যবহার করা হয়। জাপানে সুমিটোমো আছে, নিপ্পন স্টিল, জেপি স্টিল, এগুলো আমার দেখার সুযোগ হয়েছে। আমরা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। এর ভিতরে রেল লাইন তৈরি করা আছে, পুরা নেটওয়ার্ক, বিশাল এরিয়া। তো এই যে একটা রোলিং যেটা বলছিলাম, রিয়েলি একটা ভেরি ভেরি ডাইভার্সিভ টেকনিক। আর যেটা অলরেডি আগে বলে ফেলেছি, রোলিং এমনই ডাইভার্সিভ একটা টেকনিক এবং এমনই ফার্স্ট প্রোডাকশন প্রসেস, যে একটা মিল থেকে, যেটা আমাদের বাংলাদেশে 20 বছর আগেও আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই, যে একটা মিল থেকে একটা মিল থেকে 1 মিলিয়ন টন যে প্রোডাক্ট তৈরি করতে পারবে, এটা কিন্তু আমরা আসলে চিন্তা করতে পারি নাই। কিন্তু এখন এটা আমাদের জন্য সত্যি। আবুল খায়ের একেএস, যেটা তোমরা দেখেছো, একেএস এবং বিএসআরএম, তারা দুইজনই কিন্তু অ্যারাউন্ড 1 মিলিয়ন টন করে রড তৈরি করে প্রত্যেক বছরে। আসো, এখানে আসলে রোলিং করার জন্য আমরা কি করে থাকি, এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। উপরে একটা রোল আছে, নিচে একটা রোল আছে। এই রোলের মাধ্যমে আমরা স্টক মেটেরিয়াল বা বিলেট বলো অথবা ইনগট বলো, যাই বলো না কেন, অথবা এইচআর কয়েল বলো, যেটাই বলো না কেন, সেই স্টক মেটেরিয়ালের উপরে আমরা এই দুইটা রোলারের মাধ্যমে কি লোড অ্যাপ্লাই করতেছি। এখানে দেখো লেখা আছে কম্প্রেসিভ ইনডাইরেক্ট কম্প্রেশন প্রসেস। রোলিংটা কি? রোলিংটাকে বলা হয় ইনডাইরেক্ট কম্প্রেশন প্রসেস। কেন বলা হয় আমরা এখান থেকে শিখে নিব। যে স্টক মেটেরিয়ালটা দুইটা রোলারের ভিতর দিয়ে ঢুকায় দেওয়া হলো। এরপরে আমরা দেখো যে স্ট্রেস অ্যাপ্লাই করেছে এটা ডাউনওয়ার্ড, এখানে যে স্ট্রেস অ্যাপ্লাই করেছে এটা আপওয়ার্ড। তাহলে বুঝতেই পারতেছো, এখানে এটা আপওয়ার্ড প্রেসার, এটা ডাউনওয়ার্ড প্রেসার। তাই যদি থাকে, এই ধরনের স্ট্রেসটাকে আমরা বলে থাকি কম্প্রেসিভ স্ট্রেস। আর গত চ্যাপ্টারে আমরা শিখেছি, বা এর আগেও আমরা জানি, যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট অ্যাকশন। আমরা আমরা যদি কোনো একটা প্রোডাক্টের উপরে কম্প্রেসিভ লোড দেই, সেই কম্প্রেসিভ লোডের সমমানের আরেকটা স্ট্রেস এই মেটেরিয়ালের ইটসেলফের উপরে তৈরি হয়ে যায়। সেটাই দেখতে পাচ্ছ, ডান দিকে চলে যাচ্ছে, এটা কিন্তু এই মুখী ডান দিকে চলে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। এটা তোমরা কম্প্রেশন বলতে পারবা না, কারণ কম্প্রেশন হইতে হলে কি হবে, এই দিকে থাকতে হবে ডাইরেকশন, আবার এদিকেও আরেকটা ডাইরেকশন থাকতে হবে, তখন এরা কম্প্রেশন হবে। আমি এদিক দিয়ে পুশ করতেছি, আমি এখানে কোনো লোড কিন্তু দিচ্ছি না, এখানে লোড দিচ্ছি না, যেহেতু রোলার ঘুরতেছে, রোলারের কম্প্রেসিভ স্ট্রেসের কারণে সেইখানে আটকে যাচ্ছে, আটকে যেয়ে এবং রোলার যেহেতু ঘুরতেছে, সে বাধ্য হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেসের ইনডাইরেক্ট কম্পোনেন্ট অফ টেনসাইল স্ট্রেস। সেইটার কারণে মেটাল যখন তার সেই কম্পোনেন্টের ভ্যালুটা যখন মেটালের ইল্ড স্ট্রেংথের সমান হয়ে যাবে, তখন এই কম্পোনেন্টটা এখান থেকে এটা এই টেনসাইল স্ট্রেসটা বাধ্য করবে মেটালটাকে এইভাবে দৌড় দিয়ে সামনের দিকে নিয়ে যেতে। যেহেতু অ্যাপ্লাই করি কম্প্রেশন, আর মেটালটা শেপিং হয় টেনসাইল অ্যাকশনে, সেই জন্য আমরা এই প্রসেস রোলিংটাকে বলে থাকি ইনডাইরেক্ট কম্প্রেশন প্রসেস। আমরা অ্যাপ্লাই করি কম্প্রেশন, তার ইনডাইরেক্ট আরেকটা যে কম্পোনেন্ট অফ টেনসাইল স্ট্রেস ডেভেলপ হয়, সেই ডেভেলপ হওয়া টেনসাইল স্ট্রেসের মাধ্যমেই
এটা কিন্তু গ্রাজুয়ালি রোলিং হয়ে লম্বা হয়ে যায়। দেখো এই এটা আমাদের স্টক মেটেরিয়ালের স্ট্রাকচার। তোমরা জানো কাস্টিং করেছো, সেই কাস্টিং এর স্ট্রাকচার, কাস্ট প্রোডাক্টের স্ট্রাকচার সাধারণত ডেনড্রাইটিক হয়ে থাকে। তার আউটার সারফেসে ছোট ছোট গ্রেন হয়ে ফাইনার গ্রেন হয়ে থাকে। তার আরেকটু ইনার লেয়ারে কালামনার গ্রেন হয়ে থাকে, আর বাকিটা সাধারণত ডেনড্রাইটিক স্ট্রাকচার হয়। এইরকম স্ট্রাকচারে আসলে খুব একটা স্ট্রেংথ হয় না। রোলিং করলে কি হবে? রোলিং যদি করা হয়, আমরা সেটা কোল্ড রোলিং বলো, হট রোলিং বলো, যেটাই বলো না কেন, রোলিং করলে যেটা হবে, এই গ্রেন গুলো, এই যে তোমার ফাইন গ্রেন, কলামনার গ্রেন, তারপরে ডেন্টাইটিক গ্রেন, ছোট গ্রেন, বড় মাঝারি গ্রেন, বড় গ্রেন, লটস অফ ডিফারেন্ট সাইজ এন্ড প্যাটার্নের গ্রেন আমরা কাস্ট প্রোডাক্ট বা স্টক মেটেরিয়ালের ভিতরে পেয়ে যাচ্ছি। আর আমরা এটাও জানি, যদি কখনো কোনো মেটেরিয়ালসের ভিতরে গ্রেনের সাইজ যদি ইউনিফর্ম না হয়, তাহলে কনসিস্টেন্ট প্রপার্টি আমরা পাবো না। তারপরে গ্রেন সাইজ যদি খুব বেশি বড় হয়ে যায়, তাহলেও আমরা কনসিস্টেন্ট প্রপার্টি পাবো না। গ্রেনের যদি জিওমেট্রি ইকুয়াক্ট না হয়, গোলের কাছাকাছি না হয়, সবগুলো যদি গোলের কাছাকাছি না হয়, তাহলে কিন্তু আমরা কনসিস্টেন্ট প্রপার্টি পাবো না। এই সমস্যা কাস্ট প্রোডাক্টের যেটা আছে, এই সমস্যাগুলো আমরা রোলিং করে সেখান থেকে ভালো মানের প্রোডাক্ট, ইকুয়াক্ট গ্রেন, ছোট ছোট গ্রেন, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড গ্রেন, এটা আমাদের পক্ষে বানানো সম্ভব। তো প্রথমে আমরা যে কাজটা করি, সেটা হচ্ছে স্টক মেটেরিয়ালটাকে আমরা প্রিহিটিং করি। প্রিহিটিং করলে তোমরা কাস্টিং এ, ফেজ ডায়াগ্রামে হয়তো কোডিং করেছো। কোডিং, সেই কোডিং এর কারণে কিন্তু সেন্টার টু সারফেস পর্যন্ত ভিন্ন ভিন্ন কেমিক্যাল কম্পোজিশন হয়ে যায়। এখন আমরা তাকে যদি অ্যানিলিং করি, সে কোডিং এর ইফেক্টে চলে যায়। এক্স্যাক্টলি এরকম ডেন্ড্রাইটিক স্ট্রাকচার, কলামনার গ্রেন এবং ফাইন গ্রেন যে স্ট্রাকচার, এটাকে যদি আমরা অ্যানিলিং বলবো না, যদিও অ্যানিলিং হিট ট্রিটমেন্ট, আমরা এটাকে বলবো প্রি হিটিং। অ্যানিলিং টেম্পারেচারের একটা টেম্পারেচারে নিয়ে আমরা যদি প্রি হিটিং করি, তাহলে এই প্রথমেই যে ঘটনাটা ঘটবে, সবগুলো ফেরাইট পারলাইট যা ছিল সবগুলো ডিজলভ হয়ে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার যখন ক্রস করবে, সমস্ত ফেরাইট, সিমেন্টাইট, ইভেন কার্বাইড সবগুলো ডিজলভ হয়ে নতুন রূপে জীবন লাভ করবে, সেটা অস্টেনাইট। এই যে অস্টেনাইট, সুন্দর ইকুইঅ্যাক্স গ্রেনের অস্টেনাইট তৈরি হয়ে যাবে। এখন এই অস্টেনাইট কে যদি আমরা ইকুইঅ্যাক্স সাইজে, ইকুইঅ্যাক্স প্যাটার্নের যে তোমার অস্টেনাইট গ্রেন, তাকে যদি আমরা হট রোলিং করি, এটা কিন্তু ভেরি হট কন্ডিশন আছে, যদি রোলিং করি, তাহলে যে ঘটনাটা ঘটবে, এই ইকুইঅ্যাক্স গ্রেন দেখো রোলারের ভিতর দিয়ে যাবে, যাওয়ার সময় লম্বা হয়ে যাবে, যার সময় লম্বা হয়ে যাবে, এবং এক সময় যদি টেম্পারেচারটা আবার লোয়ার আপার ক্রিটিক্যাল ক্রস করে নিচেই চলে আসে, প্রথমে ছিল আপার ক্রিটিক্যালের উপরে টেম্পারেচার, অস্টেনাইট ছিল এখানে, আমরা যদি সেই অস্টেনাইটের উপর রোলিং শেষ করে ফেলি, তাহলে রোলিং এর শেষ করার পরে টেম্পারেচারটা যখন হালকা একটু ড্রপ হয়ে যাবে, যখন টেম্পারেচারটা আপার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচেই চলে আসবে, তখন অস্টেনাইট গ্র্যাজুয়ালি আবার নতুন করে নতুন ক্রিস্টালে ট্রান্সফার হবে, রিক্রিস্টালাইজেশন হবে। এই যে শুরু এখানে রিক্রিস্টালাইজেশন, নিউ গ্রেন ফর্মিং এখানে শুরু, নিউ গ্রেন গ্রোয়িং এখানে গ্রো করতেছে, তারপর এটা কমপ্লিট হয়ে গেল, নতুন নতুন গ্রেন তৈরি। দেখো আমাদের
সিঙ্গেল একটা পাস রোলিং এ যে বড় সাইজের গ্রেন নিয়ে আমরা শুরু করেছিলাম, সেই বড় সাইজের গ্রেনটা এখন কিন্তু আর নাই, ছোট ছোট হয়ে গেছে। আর এই যে ছোট, কত ছোট হবে, কত ছোট আমরা করতে পারবো, এটা নির্ভর করবে তুমি কি পরিমাণ স্ট্রেন দিয়ে, তুমি এখানে ডিফর্ম করতেছো। মনে করো এটা থিকনেস আছে, ইনিশিয়াল থিকনেস ছিল 20 mm, তুমি এটাকে 5 mm এ নিয়ে এসেছো একবার রোলিং এ, সেটাকে বলা হচ্ছে স্ট্রেন। সেক্ষেত্রে এক রকমের গ্রেন সাইজ হবে। যদি তুমি 15 mm এ নিয়ে আসো, আরেক রকমের গ্রেন সাইজ হবে। যদি তোমার মিলের ক্ষমতা, মিলের পাওয়ার অনেক বেশি থাকে, হর্স পাওয়ার অনেক বেশি থাকে, রোল মেটেরিয়াল গুলো অত্যন্ত আধুনিক মেটেরিয়াল দিয়ে যদি তৈরি করা হয়, রোল গুলো আধুনিক অ্যাডভান্স মেটেরিয়াল দিয়ে যদি তৈরি করা হয়, সেই ক্ষেত্রে তুমি একটা সিঙ্গেল পাস দিয়ে তুমি একে 1 mm, ইভেন লেস দেন 1 mm থিকনেস নিয়ে চলে আসতে পারবে। সেক্ষেত্রে স্ট্রেন দেখো 200, 2000%। 20 মিলি থেকে তুমি কমিয়ে নিয়ে আসলে 1 mm, 20 গুণ কমানো, 20 গুণ কমানো মানে 2000%, 2000% রিডাকশন হয়ে গেল। এরকম যেখানে 2000% রিডাকশন করবা, স্ট্রেন দিবা, সেখানে যে গ্রেন সাইজ তৈরি হবে, আর শুধুমাত্র তোমার 20 মিলিমিটার থেকে কমিয়ে 15 মিলিমিটারে নিয়ে আসলে সেই স্ট্রেন হবে না, ফলে ওই ধরনের গ্রেন সাইজ ছোট হবে না। সংক্ষেপে যদি আমরা বলি, ইফেক্ট অফ স্ট্রেন, সেটা হচ্ছে যত স্ট্রেন বাড়িয়ে দিতে পারবা, তত তোমার ডিফর্মেশন বেশি হবে, যত ডিগ্রি অফ ডিফর্মেশন বেশি হবে, তত তোমার রিক্রিস্টালাইজেশনের সময় ছোট ছোট হয়েছে। ছোট ছোট গ্রেন তৈরি হবে। এইটা, এই প্রসেসে আমরা এই রোলিংটা আমরা হট কন্ডিশনে করতে পারি। ওয়াইফাই আসছে। হ্যাঁ, তোমরা সবাই বন্ধ করে রাখো, অডিও বন্ধ করে রাখো, যখন কথা বলবা একজন তখন অফ করো, অন করো। HR মানে হট রোলিং, CR মানে কোল্ড রোলিং, দুইটাই হইতে পারে। আমরা যদি চাই হট রোলিংও করতে পারি, কোল্ড রোলিংও করতে পারি। কোল্ড রোলিং করলে যেটা হয় সেটা তোমরা জানো, স্ট্রেন হার্ডেনিং হয়ে যায়। কোল্ড ওয়ার্কিং ইনক্রিজেস স্ট্রেংথ। কেন ওয়ার্ক হার্ডেনিং হয়ে যায়? ওয়ার্ক হার্ডেনিং হলে কি হয়? ওয়ার্ক হার্ডেনিং হলে যে স্ট্রেস যে তুমি কোন একটা মেটেরিয়ালকে ডিফর্ম করো অথবা শেপিং দাও, সেই অ্যাপ্লাইড স্ট্রেসের একটা সার্টেন পার্সেন্টেজ অফ স্ট্রেস ওই মেটেরিয়ালস এর ভিতরে থেকে যায়, রেসিডুয়াল স্ট্রেস হিসেবে তার ভিতরে থেকে যায়। পরবর্তীতে এই রেসিডুয়াল স্ট্রেসটা মেটেরিয়ালস এর নিজস্ব যে স্ট্রেংথ তার সাথে যোগ হয়। ফলে এইভাবে রেসিডুয়াল স্ট্রেস যত যোগ হবে, তত মেটেরিয়ালসটা স্ট্রেংথ বেড়ে যাবে। কিন্তু সমস্যা হবে, যদি মেটেরিয়ালসের স্ট্রেংথ বেড়ে গেল, সেকেন্ড পাসের স্ট্রেংথ বেড়ে গেল বিকজ অফ ওয়ার্ক হার্ডেনিং, তাহলে কিন্তু গ্রাজুয়ালি এই মেটেরিয়ালসটা এমন শক্ত হয়ে যাবে যে তোমার ওই মিলের পক্ষে তোমার ওই যে রোলারের যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি দিয়ে এসে কিন্তু ফার্স্ট রোলিং করতে পারবা না। তখন প্রয়োজন হবে, তখন যেটা হবে ইন্টারমিডিয়েট অ্যানিলিং, যেটা আমরা পড়ে এসেছি 443-তে, এবং এটাকে বলা হয়ে থাকে প্রসেস অ্যানিলিং। 10টা পাসে যদি আমরা কোনো প্রোডাক্ট বানানোর একটা শিডিউল তৈরি করি, এবং প্রথম পাসে যদি সিরিয়াস হার্ডেনিং হয়ে যায়, তাহলে প্রত্যেকটা পাসে আমাদেরকে কিন্তু প্রসেস অ্যানিলিং করে নিতে হবে।
যদি মনে করো যে না, যে হার্ডেনিং হচ্ছে সেটা অত বেশি না, 2টা 3টা 4টা পাস পর্যন্ত আমরা উইদাউট এনি প্রবলেম। প্রবলেমটা কি? প্রবলেম দুইটা। নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে মিলের ক্যাপাসিটি। যদি মিলের ক্যাপাসিটি কম হয়, একটা পর্যায়ে আসবে মেটেরিয়ালস এর স্ট্রেংথ এত বেড়ে গেছে যে ওই মিলের রোলারের ভিতর দিয়ে ওই প্রোডাক্ট আর বেরোতে পারবে না, রোলার ওই ওই প্রোডাক্টকে রোল আর ঘুরবে না। যদি না ঘুরে তাহলে কি হবে? না ঘুরলে তো আর প্রোডাক্ট তৈরি হবে না। ফলে দেখা যাবে যে রোলারের ভিতরে রোলারের ভিতরে প্রোডাক্ট। এই একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হতে পারে, মিলের ক্যাপাসিটি আছে, ভেরি পাওয়ারফুল মিল, কোনো সমস্যা নাই, বাট ওয়ার্ক হার্ডেনিং যদি বেশি হয়ে যায়, তোমরা জানো যে ওয়ার্ক হার্ডেনিং হইতে 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 একটা পর্যায়ে আসে যখন ম্যাটেরিয়ালস এর ইল্ড স্ট্রেংথ এবং তার ইউটিএস এক হয়ে যায়, কোইন্সিডেন্স ঘটে যায়। যদি কখনো কোনো ম্যাটেরিয়ালস এর এবং ইউটিএস একই জায়গায় এসে মিলে যায়, তখন সেই মেটেরিয়ালটাকে কিন্তু আর রোলিং করা যায় না। তোমরা হয়তো দেখে থাকবা, কাস্ট আয়রনের যদি টেনসাইল টেস্ট করে থাকো তোমাদের এক্সপেরিমেন্টে, 222 মেটেরিয়াল টেস্টিং যে সেশনাল ছিল, 222 যে একটা কোর্স নাম্বার ছিল, সেই কোর্স নাম্বারে ইদানিং কালে এটা আবার একটু চেঞ্জ হয়ে গেছে, এটা হয়তো 132 হইতে পারে, আমি জানি না। বাট এটা আমাদের সময় ছিল তোমাদের সময় মনে হয় 222 ছিল। যাই হোক, সেইখানে কিন্তু তোমরা বিভিন্ন রকম মেটেরিয়ালস টেনসাইল টেস্ট করেছো তাদের বিহেভিয়ার জানার জন্য। তোমরা নিশ্চয়ই হয়তো মনে আছে, কাস্ট আয়রন যখন টেস্ট করেছিল সেটা কিন্তু একটা পয়েন্টে উঠেই সেখানেই ভেঙে গিয়েছিল, ডান দিকে কোনো এক্সটেনশন হয় নাই। কারণ কাস্ট আয়রনের ইল্ড স্ট্রেংথ এবং তার ইউটিএস, বিশেষ করে গ্রে কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন, এই কাস্ট আয়রন গুলো ইল্ড স্ট্রেংথ এবং ইউটিএস একটা সিঙ্গেল পয়েন্টে। একইভাবে যদি কোনো মেটেরিয়াল, ডাক্টাইল মেটেরিয়ালকে যদি আমরা রোলিং করতে করতে স্ট্রেন হার্ডেনিং এর কারণে তাকে তার শক্তি বাড়িয়ে দেই, স্ট্রেংথ বাড়িয়ে দেই, এবং ইল্ড স্ট্রেংথ এবং ইউটিএস যদি একই জায়গায় এসে দাঁড়িয়ে যায়, তাহলে আমরা রোলিং করার চেষ্টা করলে এটা কিন্তু লম্বা না হয়ে কি হবে, ইউটিএস এ কি হয়, ইউটিএস এ ভেঙে যায়। ইউটিএস পর্যন্ত লোড দেওয়ার সাথে সাথে মেটেরিয়ালসটা প্রথমে ইনসাইড ভাঙবে, তারপরে বাকিটুকু ভেঙে যায়। তাহলে যদি আমরা রোলিং এর ক্ষেত্রেও ইউটিএস লেভেলের লোড দিয়ে যদি রোলিং করতে যাই, তাহলে অবশ্যই অবশ্যই এটাও কিন্তু ভেঙে যাবে, ডিফর্মেশন হবে না। এই জন্য আমাদের প্রয়োজন হবে হিসাব করে নিতে হবে যে প্রত্যেকটা পাসের সময় কি পরিমাণ স্ট্রেন হার্ডেনিং হচ্ছে, এবং সেই স্ট্রেন হার্ডেনিং হইতে হইতে কোথায় গিয়ে, আবার যদি প্রত্যেকটা পাসে তুমি এই সেকেন্ডারি যে অ্যানিলিং করে নাও, ইন্টারমিডিয়েট অ্যানিলিংটা করে নাও, বা প্রসেস অ্যানিলিং করে নাও, তাহলে কিন্তু প্রোডাক্টের প্রোডাকশন, প্রোডাক্টিভিটি কমে যাবে। এবং আলটিমেটলি প্রোডাক্টিভিটি কমে যাওয়া মানেই কিন্তু পার ইউনিট কস্টে প্রোডাক্টের দাম বেড়ে যাবে, পার ইউনিট প্রোডাক্টের দাম বেড়ে যাবে। সেটা কিন্তু নট গুড ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। এখন এই যে কারণগুলোর কথা আমরা বললাম, যে রোলিং করলে, কোল্ড রোলিং করলে মেটেরিয়ালস এর স্ট্রেংথ বেড়ে যায়, এটা কিন্তু, এই ঘটনা কিন্তু আজকে থেকে ঘটতেছে না, এই ঘটনা ঘটতেছে যুগ যুগ ধরে। যেদিন থেকে রোলিং শুরু হয়েছে সেদিন থেকেই এই ঘটনাও মানে ঘটা শুরু হয়ে গেছে। বাট আমাদের পক্ষে তো আমাদের পূর্বপুরুষেরা যারা ছিলেন, তারা কিন্তু আসলে এর পিছনের কারণগুলো ব্যাখ্যা করতে পারেন না। ওনারা সরাসরি মেনে নিয়েছেন রোলিং করলে, কোল্ড রোলিং করলে বা হট রোলিং করলে গ্রেন সাইজ যে রিক্রিস্টালাইজেশনের মাধ্যমে ছোট ছোট এটা কেন বেড়ে যায়, এই জিনিসটা কিন্তু আসলে আমাদের পূর্বপুরুষের জানা ছিল না। বাট ইদানিং কালে দি রিয়েল রিজন known from 50 years, 50 বছর আগে থেকে এই মেটেরিয়ালস এর ভিতরে বা
কি ঘটতেছে, গ্রেনের কি ঘটছে, ডিসলোকেশনের কি ঘটছে, গ্রেনের জিওমেট্রি কি ঘটছে, সাইজ কি ঘটছে, কেন স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, কেন ডাক্টিলিটি কমে যাচ্ছে, এই সমস্ত প্রশ্নের জবাব আজকে চলে এসেছে। আমরা এখন সবকিছু জানি যে এই কারণে এটা হচ্ছে। এবার আমরা রোলিং মিল শুরু করি। রোলিং মিল, এই যে এটা দেখতে, এই রোলিং মিলটার নাম হচ্ছে তোমার টু হাই। ফার্স্ট পৃথিবীতে পৃথিবীতে যে প্রথম যে রোলিং মিলটা ব্যবহার করা হয়েছিল, সেই রোলিং মিলের প্যাটার্নটা এইরকম ছিল। দুইটা রোলার ছিল, একটা উপরে একটা নিচেই। বলছিলাম যে কম্প্রেসিভ স্ট্রেস অ্যাপ্লাই করা হয়, এই যে কম্প্রেসিভ স্ট্রেস অ্যাপ্লাই করা হয়েছে, এবং এর ভিতর দিয়ে এটাকে পাস করায় দেওয়া হয়। পাস করিয়ে দিয়ে যে কাজটা করা হতো, টু হাই মিল, টু, এইটা হাই দেখতেছো তাই না? আসলে হাই না, এইটাই দিয়েই না, বইয়ের ভিতরে লেখে টু হাই। এটা হচ্ছে টু এইচ, আর একটা হচ্ছে আই। হ্যাঁ, টু থাকবে, আর হচ্ছে এইচ আই, এই জিএইচ কিন্তু থাকে না, নাই, এইচ আই, হাই। এই প্রথম এইচটার অর্থ হচ্ছে হরিজন্টালি, আর এই যে আই, এই আইটার নাম হচ্ছে ইনভার্টেড। হরিজন্টালি ইনভার্টেড, দুইটা রোলারের ভিতর দিয়ে হরিজন্টালি ইনভার্টেড কন্ডিশনে রোল স্টক মেটেরিয়াল মুভ করতে থাকে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছিল টু হাই মিল। কিন্তু অনেক বইয়ে এটা লেখে টু এইচ আই, টু হাই মানে হচ্ছে দুইটা উঁচু, এটা এটা আসলে কোনো মিনিং নেই। যাই হোক, এটা হবে এইচ আই, টু হাই মিল। তো এটা যেটা করা হয়, প্রথমবার আমাদের এই মিলের ক্যাপাসিটি অনুযায়ী একটা সার্টেন পার্সেন্টেজে রোলিং করে নেওয়া হয়। তারপর আবার এই মাথা ঘুরিয়ে নিয়ে এসে ম্যানুয়ালি, টোটাল ম্যানুয়ালি ঘুরিয়ে নিয়ে এসে আবার এখানে দেওয়া হয়। দেওয়ার পরে উপরে রোলারটা আবার একটু লুজ দিয়ে তাকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করা হয় যে এই পাশে আমরা আর কতটুকু কমাবো। এইভাবে প্রত্যেকটা পাসের সময় রোলিং মিলের একটা একটা রোলার কিন্তু খুলে ফেলতে হয়। বুঝতেই পারতেছ অবস্থাটা কেমন, যে প্রত্যেকবার যদি পাসের সময় রোলিং মিলের একটা রোলার খুলে ফেলা হয়, এবং তাকে যদি আবার টাইট দিয়ে তার গ্যাপ কমানো হয়, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে, যদি হট রোলিং করো বুঝতেছো যে এর ভিতরে কি পরিমাণ সে ঠান্ডা হয়ে যাবে। ফলে যে কাজটা করা হবে, করা হতো আগে, একবার পাশ দিয়ে আবার চুলার ভিতর দিয়ে দেওয়া হতো, দিয়ে দেওয়ার পরে এখানকার এই কাজগুলো করে নেওয়া হতো। রোলার রোলিংটা টাইট এটা খুলে ফেলে দিয়ে গ্যাপ কমানো হতো, আবার চুলার ভিতর থেকে বের করে নিয়ে এসে ম্যানুয়ালি আবার ঢুকানো হতো। তো এইভাবে যতবার রোলিং করা হতো, ততবার ম্যানুয়ালি ঘুরিয়ে নিয়ে সেই মাথায় দেওয়া হতো, আর ম্যানুয়ালি এই একটা পার্ট অফ দ্য রোল এটাকে খুলে এই গ্যাপ অ্যাডজাস্ট করা হতো। বুঝতে পারছো? এই ধরনের মিল যদি হয়, আর প্রত্যেকবার একটা করে রোলার যদি খুলে ফেলা হয় এক পাশ দিয়ে, আবার তাকে যদি ফার্নেসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, দিয়ে আবার গরম করা হয়, তাহলে ওই মিলে সারা দিনের ক্যাপাসিটি কত হবে? এক এক টন বানাইতে, প্রোডাক্ট বানাইতে তো অবস্থা শেষ। হ্যাঁ, এই জন্য আস্তে আস্তে এটার ইমপ্রুভমেন্ট হয়েছে। এই দেখো, এটাও কিন্তু টু হাই মিল, একটু পার্থক্য হয়ে গেছে। পার্থক্যটা কি? এই পার্থক্যটা হচ্ছে যে প্রথমবার এমনি চলে যাবে, তারপরে সেকেন্ড বার এই দিক দিয়ে আসবে, টু অ্যান্ড ফ্রো, এমনি যেতে পারবে, এমনি যেতে পারবে। এটা দুই দিকে ব্যাক গিয়ারও থাকবে, ফ্রন্ট গিয়ারও থাকবে। কিন্তু আগের একদম আদিকালে যে প্রথম মিলটা ব্যবহার করা হয়েছিল, সেই মিল আসলে মিলে ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ারের এই কম্বিনেশন ছিল না, শুধুমাত্র ফ্রন্ট গিয়ার ছিল। তো এটাতে কিছুটা অবশ্যই প্রবলেম সলভ হয়ে গেছে। মিলটাকে বলা হচ্ছে টু হাই রিভার্স মিল, রিভার্স করা যায়, টু হাই রিভার্স মিল। কিন্তু সুবিধা অবশ্যই একটু আমাদের হয়েছে, সুবিধা হইলেও আসলে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের এখনকার যে ডিমান্ড, এবং শুধু ভলিউমের ডিমান্ড না, প্রোডাক্ট কোয়ালিটির যে ডিমান্ড দরকার, সাকসেস ফিনিশের যে ডিমান্ড দরকার,
থিকনেস রিডাকশনের যে ডিমান্ড দরকার, প্রপার্টি এনহ্যান্সমেন্টের যে ডিমান্ড আমাদের আছে, সেইগুলো কিন্তু আসলে এই ধরনের মিলের ভিতর দিয়ে প্রোডাক্ট বানিয়ে আমরা সেই ডিমান্ড গুলো ফুলফিল করতে পারবো না। এই জন্য আস্তে আস্তে আমাদের অন্যদিকে চিন্তা ভাবনা করতে হয়েছে, অন্যদিকে চিন্তা ভাবনা করা হয়েছে। সেটা আমরা দেখতেছি, এই দেখো নতুন আরেকটা দেখা গেল সায়েন্টিস্টরা বা অন্য কোনো একটা দেশের R&D ডিপার্টমেন্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তারা বললো যে ঠিক আছে, আমরা রিভার্সিং এটা না করে, এটা রিভার্স করতে হলেও তো আমাদের রোলারের গ্যাপটা কমাইতে হবে এবং থামাইতে হবে, রোলারটাকে লুজ দিতে হবে, দিয়ে গ্যাপ কমাইতে হবে। কিন্তু টাইম ডিপেন্ডেন্ট, কারণ আমরা যদি দুইটা রোলার তো আছেই, যদি সাথে আরেকটা রোলার আমরা এর সাথে দিয়ে দিতে পারি, থ্রি হাই রোলার করে ফেলতে পারি, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এদিক দিয়ে যাবে, আমি বাকিয়ে দিয়ে দেবো, সেই দিক দিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে এখন কিন্তু সেটিং, একবার মিল বন্ধ করে আমরা দুইটা গ্যাস সেট করে ফেলতে পারছি। হম ফলে আমাদের এখন থামানো একটু কম লাগবে, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। সমস্যা অবশ্যই অবশ্যই আছে, সমস্যা কিছু কমতেছে, কিন্তু যেহেতু আমাদের ডিমান্ড আসলে, সোসাইটির ডিমান্ড বেড়ে যাচ্ছে, সেই ডিমান্ড ফুলফিল করতে গিয়ে এই এই ধরনের মিলে প্রোডাক্ট আসলে সুইটেবল আর তখন হচ্ছিল না। যেমন এখানে আমরা এতক্ষণ কিন্তু যখন রোলিং ছিলই না, আমরা রোল প্রোডাক্ট বানাইলাম, সাকসেস নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, আমরা কিন্তু মহা খুশি ছিলাম যে খুবই সুন্দর, এটা রোলিং হচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এইগুলো চিন্তা করেছি, সব পজিটিভ চিন্তা করেছি। কিন্তু কিছুদিন পরেই আমাদের মাথার ভিতরে আসলো যে না, আসলে এটা তো বানাচ্ছি ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে রোলের ভিতর দিয়ে প্রথম যে রোলারের ভিতর দিয়ে যাচ্ছে, ফিনিশ প্রোডাক্টটাও ঠিক সেই রোলারের ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে কি হবে? ফিনিশ প্রোডাক্ট এবং রাফ প্রোডাক্ট যদি একই মিলের ভিতর দিয়ে যায়, তাহলে এই রোলারের গায়ের উপরে এই কন্টিনিউয়াস সার্ভিস দিতে 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 রোলারের গায়ের উপরে নানান রকমের গর্ত, প্যাচ মার্ক, অক্সাইড ওয়েল্ডেড হয়ে যাবে, ইনডেন্টেড হয়ে যাবে রোলার। ফলে তার প্রত্যেকটা এই রোলারের সারফেসের যে কন্ডিশন, প্রত্যেকটা কন্ডিশন কিন্তু রিফ্লেক্টেড হবে অন দা প্রোডাক্ট অফ দা প্রোডাক্টের সারফেসে। ফলে এটা আস্তে আস্তে আমাদের জন্য খুবই একটা খারাপ অবস্থা। ডিমান্ড যেহেতু বেড়ে গেল, বাইসাইকেলের মতো, বাইসাইকেল তো ভালোই চলতেছিল, হঠাৎ করে আরে একটা ইঞ্জিন যদি লাগাই দিতে পারতাম, তাহলে তার আমার আর প্যাডেলটা ঘোরানো লাগতো না। আসলো মোটরসাইকেল, মোটরসাইকেল মোটরসাইকেল শুরু করতে গিয়ে কত চ্যালেঞ্জ। ইঞ্জিন লাগাইলেই হয় নাই, কিন্তু ইঞ্জিন ইঞ্জিন লাগাইলেই হয় নাই, না হয়ে কি হয়েছে সেখানে, সেখানে আমার রিম নিয়ে চিন্তা করতে হয়েছে, আমার মোটরসাইকেলটা স্টেবিলিটির কথা চিন্তা করতে হয়েছে, তার টায়ার নিয়ে চিন্তা করতে হয়েছে, তারপরে স্পোক যেটা আছে সেটা নিয়ে চিন্তা করতে হয়েছে, লটস অফ প্যারামিটার আমাকে কিন্তু সিনক্রোনাইজ করতে হয়েছে। মানে হুট করে মাথায় আসতে আর মোটরসাইকেল হয়ে গেল ছিল না। এটা যুগের পর যুগ রিসার্চ করতে 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 প্রথম দিকে বাংলাদেশের আজকে করিমন ও সিমন, তোমাদের ভিতরে যাদের বাড়ি গ্রাম এলাকায়, ভ্যানের সাথে জাস্ট একটা এই শ্যালো মেশিনের ইঞ্জিন লাগাই দিলেই তারা ভাবলো যে একটা কার হয়ে গেল। শ্যালো একটা ইঞ্জিন লাগাই দিল ভ্যানের সাথে, কাঠের ভ্যানের সাথে, আর সেই সাইকেলের বা রিক্সার চাকা লাগিয়ে দিয়ে ইঞ্জিনের সাথে মোটর দিয়ে ঘুরাই একেবারে হাই স্পিডে চলে যাচ্ছে। কি ঘটনা ঘটতেছে সারা বাংলাদেশে যদি চিন্তা করা হয়, এই করিমন নসিমনে এমন কোন দিন নাই, এই যে এটা তো পেপার পত্রিকায় আসে না, গ্রাম বাংলার অত খবর আসে না,
এমন কোনো দিন নাই 2 জন 10 জন 20 জন মানুষ মরতেছে না, কারণ নো কন্ট্রোল, নো ব্যালেন্স, কিচ্ছু নাই। তো যাই হোক, তো এগুলো মোটরসাইকেল বাইসাইকেলের পরে মোটরসাইকেল আসতে কিন্তু অনেক চিন্তা করতে হয়েছে। তো একইভাবে আমাদের প্রোডাক্ট এরকম হচ্ছে, এগুলো আমরা চিন্তা করেছি, কিন্তু প্রোডাক্টের সলিউশন দেওয়ার জন্য আমাদের অনেক দেরি লাগছে, অনেক সময় লাগছে। সেই জায়গায় যে কাজটা করা হয়েছে সেটা কি দেখো, প্রথমেই তারা দেখলো এখান থেকে যে এত বড় বড় রোলার, এত বড় বড় রোলারের গায়ের উপরে যে কন্টাক্ট এরিয়া, এই কন্টাক্ট এরিয়ার উপরে যদি এত কন্টাক্ট এরিয়ার উপর যদি আমার স্ট্রেস দিতে হয়, তাহলে হিউজ পরিমাণ আমার মিল ক্যাপাসিটি লাগবে, তাহলে আমার খরচ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এইটা না করে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে যখন মেটেরিয়াল সব থাকবে তখন যদি আমরা এই মিলটা ব্যবহার করি, এরপরে যদি আমরা এই ফোর হাই মিল ব্যবহার করি, তাহলে কি হবে? ফোর হাই মিল ব্যবহার করলে দুইটা ছোট রোল, যত ছোট রোল হবে, রোলার যত ছোট হবে, তার কন্টাক্ট এরিয়া কিন্তু তত কম হবে। যত কন্টাক্ট এরিয়া কম হবে, তুমি যে স্ট্রেস অ্যাপ্লাই করবা সেই স্ট্রেসটা কনসেন্ট্রেটেড আকারে ছোট্ট একটা জায়গায় পড়বে, এবং সেই সেই জায়গাটার স্ট্রেস অতি সহজেই এই মেটেরিয়ালস এর ইল্ড স্ট্রেস ক্রস করে যাবে। ফলে আমাদের পক্ষে অল্প, প্রথম সমস্যার একটা সমাধান হলো যে আগে হিউজ পরিমাণে এনার্জি কনজাম্পশন হচ্ছিল, সারফেসের ডিফেক্ট তৈরি হচ্ছিল। এখন আমাদের এই ফোর হাই মিল থেকে, আর যদি আমরা টু হাই আর ফোর হাই মিলের কম্বিনেশন ব্যবহার করি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যখন মেটেরিয়াল সফট থাকবে তখন আমরা থ্রি হাই মিলটা ব্যবহার করলাম। করার পরে যখন মেটেরিয়াল একটু বেশি পাতলা হয়ে গেল, পাতলা হয়ে যাওয়া মানে তার রেজিস্ট্যান্স অনেক বেড়ে গেছে। এখন যদি আমরা এই মেটেরিয়ালটা ফোর হাই মিলের ভিতরে নেই এবং সেখানে ছোট্ট রোলার যদি ব্যবহার করি, সেই ছোট্ট রোলারের উপর অল্প স্ট্রেস অ্যাপ্লাই করলেই হিউজ পরিমাণে স্ট্রেস কনসেন্ট্রেশনের মাধ্যমে এইখানে লোকালাইজ স্ট্রেসটা মেটেরিয়ালের ইল্ড স্ট্রেন্থ ক্রস করে যাবে এবং রোলিং সুন্দর হবে। এটা এই যে চিন্তা ভাবনা যে যত ছোট রোল তত কন্টাক্ট এরিয়া বেশি কম, তত অল্প স্ট্রেস অ্যাপ্লাই করলেই রোলিং সম্ভব। এই দেখো মানুষের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের চোখ কান খুলে গেল। কি করলো মানুষ? এবার বললো যে আচ্ছা ঠিক আছে, এবার আমরা বুঝে ফেলেছি, আমরা আরো ছোট করবো রোলার, আরো ছোট করব। যত ছোট রোলার তত কন্টাক্ট এরিয়া কম এবং তত অল্প স্পেসে যদি রোলিং হয়, তাহলে আমি কেন শুধু শুধু কেন হিউজ এনার্জি, এত বিদ্যুৎ বিল আমি কেন দিব সরকারকে বা বিদ্যুৎ কোম্পানিকে, ইলেকট্রিসিটি কোম্পানিকে কেন আমি এত ইলেকট্রিসিটি বিল দিব? আমি তো পারি শুধু মেটেরিয়াল কস্টিংটা যদি একটু বাড়িয়ে দিতে পারি। রোলার আমি কিনে নিয়ে আসলাম, বা আমার যদি সম্ভব হয় আমি বানিয়ে নিলাম। ছোট ছোট রোলার যদি আমি ব্যবহার করি, তাহলে কিন্তু অল্প পয়সায় অল্প বিদ্যুৎ, যখন রিয়েল লাইফে যাওয়া গিয়ে দেখবা প্রত্যেকটা রোলিং মিলের বিলেট থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট, প্রি হিটিং এবং রোলিং কস্টিং পার টনে 2,500 টাকা পর্যন্ত পড়ে যায়, এবং তার সিংহভাগই আসে হচ্ছে এনার্জি কনজাম্পশন। সিংহভাগ এক একটা বড় মিলে দেখা যায় যে 20 কোটি 30 কোটি টাকা প্রত্যেক মাসের ইলেকট্রিসিটি বিল দিতে হয়। তো সেটা যদি আমি কমাইতে পারি, মেটেরিয়াল, এই রোল মেটেরিয়াল চেঞ্জ করে, রোলারের সাইজ চেঞ্জ করে যদি আমি ইলেকট্রিসিটি কনজাম্পশন কমাইতে পারি, তাহলে কিন্তু একটা হিউজ একটা বেনিফিট এবং ইকোনমিক্যাল প্রোডাক্ট হবে। এই যে মেশিনটা আমরা, এই যে মিলটা দেখতে পাচ্ছি, ক্লাস্টার অফ রোলার, মানে এগুলো সব গাইড, ব্যাকিং বিয়ারিং। এটা, হ্যাঁ, এখানে একটা সমস্যা যেটা হলো, যদি ছোট রোলার হয় এ কিন্তু খুবই পাতলা, খুবই হালকা, এরপরে কিন্তু বেশি স্ট্রেস অ্যাপ্লাই দেওয়া করা যাবে না। এই জন্য তাকে সাপোর্ট দেওয়ার জন্য সবচেয়ে ছোট রোল, সবচেয়ে ছোট যে রোলিং করবে সে থাকবে মেটালের কন্টাক্টে,
তার উপরে তার চেয়ে একটু বড় রোল যে সাপোর্ট দেওয়া হবে, সে কিন্তু রোলিং করবে না। তার উপরে আরেকটু বড় রোলার দিয়ে সাপোর্ট দেওয়া হবে, এর উপরে আরেকটা আরেকটা গ্রুপ অফ রোলার দিয়ে সাপোর্ট দেওয়া হবে। এটা একটা জাস্ট কম্প্যাক্ট, ভিতরে কি হচ্ছে না হচ্ছে বাইরে থেকে কিন্তু কিছুই বোঝা যাবে না, কিচ্ছু বোঝা যাবে না। তোমরা যদি আবুল খায়ের ইতে যদি যাও, গরু মার্কেট মিলে কখনো যদি যাওয়ার সুযোগ হয়, গিয়ে দেখবা তাদের এরকম একটা সিক্স সাই মিল আছে, জার্মানি একটা মিল আছে। এটা টোটালি কম্প্যাক্ট, কোন দিকে রোলিং হয়ে বেরিয়ে আসতেছে আর কোন দিকে ঢুকাটা দেখবা আর বেরোনোটা দেখবা, কোন দিকে কোথায় রোলিং হচ্ছে সেগুলো কিন্তু কিছু দেখা যায় না। টোটালটাই একটা কম্প্যাক্ট সিস্টেম। এটাকে বলা হয় সেন সেন্ট জিমি মিল, সেন্ট জিমি মিল। এরপরে এর উপরে বেশি করে আরেকটা মিল আমাদের তৈরি হয়ে গেল, সেই মিলটা হচ্ছে ট্যান্ডেম মিল। বলা হচ্ছে যে ঠিক আছে, এত এটা অনেক জটিল জিনিস, এটা অনেক এক্সপেন্সিভ, একটা এরকম একটা বক্স টাইপের একটা রোলিং মিল নিয়ে আসবে 600 কোটি টাকা। শুধু এই বক্স টাইপের একটা মিলের দাম 600 কোটি। তো ওরা পরবর্তীতে সায়েন্টিস্টরা দেখলো যে ঠিক আছে, আমরা যদি আরেকটু অন্যভাবে করতে পারি, যে সিরিজ অফ রোলার বসাই দিব, এবং প্রত্যেকটা রোলার, এই রোলারের ভিতরে যে গ্যাপ থাকবে, এখানে তার চেয়ে একটু কম গ্যাপ থাকবে, কম গ্যাপ, কম গ্যাপ, কম গ্যাপ, এইভাবে গ্যাপ কমিয়ে কমিয়ে দিয়ে তারপরে হিট ট্রিটমেন্টের প্রয়োজন হলে হিট ট্রিটমেন্টের চেম্বারের ব্যবস্থা করে একদম, যেটা এই 2-3টা স্লাইড আগেই বলেছিলাম, 30 টনের একটা স্টক মেটেরিয়াল থেকে যদি 100 কিলোমিটার লম্বা একটা প্রোডাক্ট বানাতে চাও, তাহলে কিন্তু তোমার এই মিলের কোনো বিকল্প নাই। এই মিলে এই যে এখানে কয়েল হয়ে যাচ্ছে, কয়েল শীট মেটালটা কয়েল ফর্মে চলে আসছে। তো আমরা এই পর্যন্ত পড়লাম। আগামী ক্লাসে আমরা এরপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। হচ্ছে 14 তারিখ। রোল নম্বর 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Present, sir. 6, 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, 16. Yes, sir. Yes, sir. Sir, 15, sir. Okay, beautiful. 17. Yes, sir. Sir, 14 ছিলাম স্যার 14 Yeah, yes. 17, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, 2, 3, Yes, sir. 4, Yes, sir. 5, 6, Yes, sir. 26, sir. Yes, sir. 7, Yes, sir. 27, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 30, Yes, sir. 1, Yes, sir. 32, Yes, sir. 3, Yes, sir. 4, Present, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 40, 31, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, Present, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 46. 7, Yes, sir. 8, 48, 49, Present, sir. 50, Yes, sir. 14, 4, 14, 10,
Yes, sir. 1247, Yes, sir. 423. Okay. Sir, স্যার current that 15 এর 21 আছে, ও চ্যাট বক্সে লিখছে ওর নেটওয়ার্কের সমস্যা করতেছে। স্যার 25 ও আছে স্যার, ওর স্যার মানে নেটের প্রবলেম করতেছে। 25 15 অ্যাটেন্ডেন্স এর দিতে পারছে। আচ্ছা স্যার আর 15 এর 15 ঠিক আছে, ঠিক আছে, 21 ঠিক আছে। জি স্যার। 15 এর 15 15 এর 15, 15 এর 15 স্যার অ্যাবসেন্ট রোল গুলো আবার বললে ভালো হয় স্যার। অ্যাবসেন্ট রোল নম্বর গুলো হচ্ছে 6, 22, 23, 23 আছে স্যার। 23 আছে। এরপরে হচ্ছে 48, 14, 4, 423। বলো। হুম, কিছু বলা যাবে না, হ্যাঁ, কিছু বলা যাবে না। আমি এমন কিছু দেই নাই যেটা নেটে পাওয়া যায় না। ভালো করে সার্চ করো, সব কিছু। তোমাকে ওই টাইপ দেখলে হবে না, তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ হার্ড গ্যালভানাইজ। হার্ড হার্ড শীট কারে বলে, সফট শীট কারে বলে, এগুলো ভালো করে শিখতে হবে। শিখে টিকে নিয়ে তারপরে তোমাকে সার্চ করতে হবে, আগে স্টাডি করো। এমন কিছু দেই নাই তোমাদের যেটা তোমরা মানে ইন্টারনেটে নাই। হার্ড আর সফট ঢেউটিন বাংলাদেশে আজকে থেকে 40 বছর আগে থেকে বানানো হয়, 40 years বিফোর। এসব কথাবার্তা আর বলবা না, ঠিক আছে? এসব কথাবার্তা না বলে কাজ করো।